আমাদের আজকে আলোচনার বিষয় সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক পর্যায়ে একটা ফ্রড। বুদ্ধিবৃত্তিকতা যদি আমরা বলি, বুদ্ধিবৃত্তিকতা হচ্ছে আমার মনে আসে আসলে বুদ্ধিবৃত্তিকতা একটা আধুনিক সময় ধারণা। আধুনিক সময় ধারণা এই হচ্ছে যে আসলে পরবর্তী সময় থেকে মানুষের যে আমরা জ্ঞান চর্চা করি, জ্ঞানের যে অনুশীলন এটা অনেক বেশি নির্দিষ্ট ছোট সার্কেল তৈরি হতো। কারণ আমাদের যে এই আধুনিক সভ্যতা আসছে আসলে নব সভ্যতার যে আসলে শহর থেকে বিস্তৃত ধরে একটা লেগে তৈরি হয়েছে। এখানে আসলে বুদ্ধিবৃত্তিকতা মানে একটা আলাদা 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 আমরা বাংলাদেশের বুদ্ধিবৃত্তিকতার কথা বলি, এই বুদ্ধিবৃত্তিকতা আসলে ঐতিহাসিক ট্রেসের কথা বলি, আমরা আমাদেরকে ফিরে দিতে পারি। সেটা হচ্ছে আগে আমাদের সুলতান এবং রহমানের মধ্যে যে জ্ঞান চর্চা ঘন্টা সংযুক্ত এবং আগে জ্ঞান না সুলতান এবং রহমানের যে সময় বেশি কোনো রাজা বা জমিদারের জীবনের নিজেদের একটা বন্ধ সার্কেলের আধুনিকতার যে প্রচলন, আধুনিকতার যে প্রসার, এটা খুবই সুনির্দিষ্ট বাইরের মধ্যে আসা ফলে আমাদের যদি বাংলাদেশের বুদ্ধিবৃত্তিকতা বলি, সাধারণত আমরা থেকেই বুদ্ধিবৃত্তিক প্রশ্ন হলো যে আসলে এমন কি পরিবর্তন না বুদ্ধিবৃত্তিকতার ধরন বা পরিসর থেকে হয়ে গেল। এটা হচ্ছে আমাদের গ্রামের একটা কথা বলে যে যদি মানুষের দিকে প্রচুর প্রাচুর্য থাকে, যদি মানুষ সুখে থাকে শান্তিতে থাকে, তাহলে আসলে মানুষের কোনো হাওয়া লাগায় ফেলে নাই ফলে জলবায়ুতে মানুষ ট্যাক্সি বা সমস্যা তখনই আসলে মানুষ তার যুক্তিভিত্তিক সক্রিয়তা চিন্তা ভাবনা যে আসলে আমাদের ভবিষ্যৎকে আমাদের সমৃদ্ধিকে আমাদের সমাজ কোথায় যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে এটা মানুষ চিন্তিত এটাকে আসলে ভয় না করা। তো বলে দেখা যাচ্ছে যে যখন ব্রিটিশরা যখন বাংলা বাংলা জনসাধারণতা দখল করল, যখন নবসাগর প্রধান হল, তখন ইংরেজরা ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পর বাংলার সামাজিক এবং সাংস্কৃতিক জীবন এবং অর্থনৈতিক ব্যবস্থা সবকিছু একটা বিরাট পরিবর্তন আসলো। ইংরেজরা যখন ক্ষমতায় আসে এই ক্ষমতাটা আসলে তারা আসলে ঘুরে সেই মানে অতীতের আমরা দেখতে একটা আক্রমণ করে এবং দৌড় করে এরকম না ইংরেজদের ক্ষমতা হত্যা বা যে উপনিবেশিকতার যে নতুন একটা ধারণা সারা দুনিয়া যেখানেই ক্ষমতা দখল করছে, যেখানেই উপনিবেশ স্থাপন করেছে, এটি তাদের আগের যে সিলসিলাটা যে খুব বেশি ঘোষণা করে সরাসরি গিয়ে একটা দখল করে নিবে ব্যাপারটা এরকম না। ঠিক আছে, গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে যে তারা আসলে আসে বেশিরভাগ জনগণের রিসোর্স কালেক্ট করতে হবে, জনগণের ব্যবসা বা সাধারণ ব্যবসা সূত্র ধরে বাংলায় তারা আসলো। আসার পরে প্রথমে তারা বুঝতে পারে আমরা আস্তে আস্তে যে সীমিত আকারে তাদের বাঞ্ছন ব্যবসার স্পেসটা পরিসরটা বাড়ছে। পরে যখন নবসাহিত্য ক্লাস হয় তখন ইংরেজদের কাছে পরিচিত হয়, তখন তারা সরাসরি আসলে সেই মধ্যে রাজনৈতিক ক্ষমতা পায় না। তারা বৈধ আসলে বৈধ তৈরি হয় বাংলা কাছ থেকে ইংরেজদের কাছে নিয়ে ট্রানজিশন এটা ঘটছে আসলে ওটাকে দুটো ভাগে। যে প্রথমে কোম্পানি প্রথমে সামনে করার বৈধতা নেই বলে তারা এক ব্যবসার পাইছিল আসলে মুঘলদের কাছ থেকে পাওয়া শুনলে তারা এই তারা করি এখানে মাধ্যমে তারা একদম দেওয়া না ইংরেজরা হচ্ছে আদর্শ ব্যবস্থাপনাটা এটা তাদের নিয়ন্ত্রণে। আর বাকি অংশটা আসলে আগে প্রশাসন ছিল, সিভিল বলতে যে ব্যাপারগুলো আছে তারা দেখতেছে। তবে এখানে মানুষের দায়িত্ব মানে সমাজের শান্তি সমাজের শান্তি নিরাপত্তার শান্তি দেখভাল করার ব্যাপার এটা আসলে আমাদের এই এলাকার লোকজনের হাতে থাকে। কিন্তু আসলে অর্থনৈতিক আসলে লাভের জায়গা এটা কিন্তু তখন নিয়ে নেয় ফলে তারা কিন্তু আওয়াজ বৈধতা ছিল না সেভাবে। ফলে
সেজন্য পরে বিভিন্ন কর্মবিকাশে যাদেরকে লব হিসেবে নিয়োগ দেওয়া হয় তারা আসলে বিভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়া করে তাদের ক্ষমতা নাই তারা তারা কোনো বিজনেস থেকে লিখে লিখে যেহেতু লিখে যেহেতু সেগুলো বৈধতা নাই করে তারা সরাসরি ক্ষমতায় যাচ্ছে না সরাসরি ক্ষমতায় যাচ্ছে না লিখে আসলে ব্যবস্থা নিতে হবে লিখে যখন মিল করতে আসলে প্রধান আসলে স্টিল মানে মানুষ বিশ্ব বিদেশটা আসলে আসে বলে কোম্পানি আসলো কোম্পানি আসার পরে কোম্পানি তো নিজস্ব ব্যবসা করে টাকা না হয় বলে তারা ব্যবসা জায়গা থেকে রাজনৈতিক ব্যবহার করে কিভাবে এখান থেকে মানে এলাকাকে রুট করা যায় তার একটা পদ্ধতি হাতে নেয় বলে প্রথম দিকে যে সামরিক এটা রুট করা হয়েছিল যে বাংলায় খুবই মানে সমৃদ্ধ ছিল এখানে যে প্রাচুর্য ছিল সেই প্রাচুর্য অবসর হতে ভেঙে পড়ে ভেঙে পড়লো তখন আসলে এইভাবে ভাইবা বলতে তখন সব ব্রিটিশ রাজ এর ব্যাপারে কনসার্ন এবং তারা এক ধরনের সুপার সুপার দিয়ে গেল যে কোম্পানি এই বলবে যে আমরা আপনাকে সুপার সুপার ব্রিটিশ গভর্নমেন্টের সুপার সুপার তো তারা কিন্তু সরকারের কথা বলে পুরো ধীরে ধীরে একটা সরকার বিরুদ্ধে ইংরেজিয়া কোম্পানির কাছ থেকে যে ক্ষমতা নেয় ব্রিটিশের ক্ষমতা দেয় এবং সেটা প্রায় 100 বছর লেগে যায় 1797 পতনের পর 1897 যখন কি হয় সিভিল বিদ্রোহ যখন ইংরেজরা কেরালার মধ্যে যুদ্ধ কি করে হারায় তখন আসলে সত্যিকার অর্থ তারা পায় আর এই সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যখন জগন্নাথের যখন হাতে নিয়ে বেরিয়ে আমার আসলে অত সহজে মানে মন মায় না যখন সুলতান শাহজাহান নবাব পছন্দ না করে এলাকার মানুষ তারা বাইরে থেকে আসছে বেলা কাটার মধ্যে তারা আসলে বিভিন্ন থেকে আসছে আসলে তারা চলে যায় ফলে তারা এলাকাটাকে তাদের ঘুম করে দিচ্ছে তারা তারা এখন ভূমিগত হয়ে ফলে নবাব সুলতানরা এই এলাকার না হইল তাদের লম্বা একটা গুরুত্বপূর্ণ বিদ্যুৎ এলাকায় এই ভূমিগত আক্রমণ করেছে তখন আসলে এলাকার মানুষের কাছে তাদের জীবন আবেগ সবকিছু একেবারে সম্পন্ন করে দিচ্ছে যার ফলে নবাবদেরকে সুলতানদেরকে এলাকার মানুষ যখন বিদেশি ভাবে উঠতে ঠিক এইভাবে তারাও ভাবলেন তারা এখান থেকে কোনো ফেরত যাবে তাদের যেখানে আসে সেই ইংরেজদের ব্যাপারটা আসলে ভিন্ন তারা যেহেতু ভিন্ন জায়গায় আসছে তারা আসছে ব্যবসার জন্য এবং তাদের কিন্তু দুঃখিত না বরঞ্চ একেবারে সর্বপ্রথম একটা সিস্টেমের বিরুদ্ধে তারা মজা আনেন ফলে এরকম মানুষ ভালোভাবে নেয় এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলায় মানে বিভিন্ন ধর্ম এবং জাতিগোষ্ঠী মানুষ বাস করছে কিন্তু এরপর সবচেয়ে বড় একটা যে দুটো জাতি সেটা হচ্ছে হিন্দু মুসলমান জাতিগোষ্ঠী যে জাতিগতা বলতে না কিন্তু সম্প্রদায় দুটো জাতি জানতে একটা সুতাই বাবু আমাদের মধ্যে আমরা মানে ইতিহাস জমা দেখি আমরা দুটো জাতি আলাদা আলাদা বিস্তৃত ইতিহাস পাই কিন্তু সুতাই বাবু আমরা এটা পাই না যে তার খুব ভিন্ন একটা জাতি সামনে যেভাবে ঘটুক যে এর উপরে সুতাই বাবু আমাদের মধ্যে এই আলাদা হয়েছে এখন আমরা ইতিহাসে এরকম পাই তো যখন এলাকার মুসলমানরা স্বাগত ছিল না তাহলে মানে বিদেশের বাইরে প্রচুর ছিল মুসলমান হলেও সেটা বাইরে নেই তাদের মানে উচ্চটা বাইরে কিন্তু তারপরে যেহেতু মানে এক ধরনের ধর্মীয় কালচার বা সংস্কৃতির জায়গা থেকে কোনো মিল আছে বলে তারা একবার একটা কথা ভোগ করতে পারবে বলে তারা শাসক না হয়ে শাসক গোষ্ঠীর মানুষ মনে করতে পারবে কিন্তু হিন্দুদের কিন্তু আমরা একই রকম ভাবে ঘটে না তাদের কাছে আসলে মুসলমান বিদেশি শাসক আবার ইংরেজ বিদেশি শাসক বলে সাইকোলজিক্যাল জায়গা থেকে ভৌতিকভাবে মুসলমানদের জন্য ইংরেজদের প্রভাব পড়া যতটা জটিল বা কঠিন ছিল হিন্দুদের ঠিক ততটাও না বলে যেখানে মুসলমানরা কষ্টভাবে এবং কি করে কষ্টভাবে তারা যখন ইংরেজের সাথে বিদ্যুৎ চাই বিভিন্ন মনোভাব পোষণ করেছে হিন্দু সমাজ কিন্তু স্বাধীনভাবে এরকম মনোভাব দেখায় নাই মানে কিছু কিছু অংশ একটা অংশ দেখাচ্ছে কিন্তু মোটামুটি আসলে হিন্দুরা আসলে তাদের যে আগে সোশ্যাল ডেভেলপমেন্ট তাদের পরিশ্রম করেছিল পড়াশোনার জায়গাগুলোতে বা বিভিন্ন ধরনের কি বলে রাষ্ট্রপূর্ণ জায়গাগুলোতে সেটাই কোনো কোনো থাকতে হয় তখন তারা নবপ্রজন্ম আসলো তাদের আসলো উদ্যোক্তা ওদের মুখে বঙ্গবন্ধুর ভাষা তুলে দাপ্তরিক ভাষা সেই ভাষা কিন্তু ভালোভাবে রক্ষা করতো আমরা নিজেদের হিন্দুরা সময় বা তার সাথে সময় কাটে কবিতে পেয়ে তারা মোটামুটি প্রায় সবাই ভাষা জানে
ফলে যখন শাসন চেঞ্জ হয়েছে তখন আসলে তাদের ট্রানজিশনটা বোঝা যাচ্ছে যে আসলে যে ফাঁসি দিতে গেলে পাই মানে আমার ফাঁসি দিতে আপনি দিতে হবে আমরা এই কাজটা দেবো তাহলে আমি মুসলমান সমাজে দেবো কিন্তু সামনে এরকম কারণ কিন্তু মুসলমানদের কিছু করে ভাষা ভাষিক চেঞ্জ না পরিবর্তন না তাদের জন্য আমাদের রাজনৈতিক পরিচয়গত পরিবর্তন ফলে তারা খুব সহজভাবে নেয় ফলে এখানকার প্রথম যে ইংরেজি বিদ্যুৎ হয় সম্ভবত ফকিরদের দেওয়া হয়েছে এখানকার এবার ফোক সমস্যা হয়েছে এবং কৃষকরা বিদ্রোহ করেছে এবং লাগাতার একটা বিদ্রোহ এখানে ছিল ফলে ইংরেজ সরকার যখন এলাকা শাসন করতে যাচ্ছে তখন আসলে যাদেরকে শাসন করবে এই জায়গা থেকে বিরুদ্ধে কাছে তারা বেশি আসলে বাধা করে বর্তমান সময়ের হন নাই তো তারা হয়েছে আসলে মুসলমানদের দান মানে একদিকে রাজনৈতিক পদ্ধতি তো তারা প্রথমে আইন বের করছে যে মুসলমানের কাছে কয়টা তারা চালু হচ্ছে তারা কয়টা নিচ্ছে কোনো বিজ্ঞাপন হচ্ছে যে সাধারণ মুসলমানের যখন বিরোধী একটা মনোভাব পূরণ করতে ফলে ইংরেজদের মধ্যেও একটা ধর্মগত তৈরি হয়েছে যেটা হিন্দুদের ব্যাপারে হয় নাই এবং হিন্দু আমরা পরবর্তীকালে তাদের যে বিরোধী বাংলাদেশ এলাকায় সেটা আমরা শুনি যে ডিভাইডেড মূলনীতি এটা শুরু হচ্ছে ওই এর পরে থেকেই রবসায়নের পরে থেকেই রবসায়ন ধরতে পারে যে এক দুই চারি গোষ্ঠী আছে যদিও তারা সামাজিক একসাথে বাস করতে পারে কিন্তু তাদের সামাজিক আচার সংস্কৃতি বা মনস্তাত্ত্বিক জায়গা থেকে একটা পার্থক্য তো আছে ফলে তারা নিজের মধ্যে একটা স্বতন্ত্রতা আলাদা জায়গা আছে ইংরেজরা যত বছরের মধ্যে আসলে এই যে ডিভাইডেড মূলনীতি তখন থেকে আসে তো মুসলমান তো আসলে এখন সময় ইংরেজিতে লড়াই করবো এবং রেজিস্ট্যান্ট দেখা গেল না আমরা ইংরেজি শিখবো না আমরা আমরা সবাই পড়বো জানতেছি যে এখানে আস্তে আস্তে কৃষক জীবনে আসা শুরু করছে তো তারা এখন দলীয় করে পেশি এখন আমরা দেখি না আসলে মুসলমানের দলীয় গল্পটা একটু ভিন্ন তারা মুসলমান একা কালচার প্যাটার্ন থেকে ইসলাম বা সেকুলার রিলিজিয়নগুলো আছে রিলিজিয়নগুলো সাধারণত কনভার্সন রেট কম তাদের কনভার্সন একটা দল কাকে দলে যাবে রেটটা কম এটা বৈদেশিক কারণ হচ্ছে যে 70 জনের যে মানুষ গল্পটা যেমন ইসলাম বলছে তারা খ্রিস্টানদের সিলসিলা খ্রিস্টানদের হচ্ছে সিলসিলা কিন্তু ক্ষেত্রে আমরা দেখবো যে পূর্ববর্তী যে অনুসারী পরবর্তী প্রজন্ম সাধারণ অনুসারীকে নাকচ করেন তাদের খারিজ করে তারা আমাদের অংশ না তারা আমাদের না তারা আমাদের এখান থেকে কি করে রেডিয়া কিন্তু ইয়ে থেকে মিডিয়াতে যেটা হয় মিডিয়াতে অবদান খবর আসছে না ধরনের ফিলোসফিক্যাল ব্যাখ্যা আসছে তারা একটা সাদা ভিতর নিয়ে আসে মোটামুটি কথা বলতে দেখা যায় যে হিন্দু হবে যিনি ঈশ্বর বিশ্বাস করেন তিনিও হিন্দু ঈশ্বর বিশ্বাস না করলেও হিন্দু হওয়া যায় এবং এক ঈশ্বর বিশ্বাস করলে হওয়া যায় বহু ঈশ্বর বিশ্বাস করলেও হওয়া যায় কিন্তু সেমনি গান এই ব্যাপারটা নাই ফলে এটা সমস্ত প্রভাব এই মুসলমানদের উপর ছিল বা আছে এখন ফলে তারা তাদের ধর্মীয় বিশ্বাসের ব্যাপারে অনেক বেশি একা হিন্দু হয় ফলে বা হিন্দুদের এই উদাহরণ কিন্তু আছে তো এই যে এগুলো হচ্ছে হিন্দুদের সঙ্গে গ্রহণ করতে পারে গ্রহণ করতে পারে না তো পরে এই যে বাস্তব মানে ফলাফল হচ্ছে যে ইংরেজি যে রুল নীতিগুলো তার রাষ্ট্রীয় পরিস্থিতি তৈরি করে যে এখানে শুধু তো কি বলে চাষবাসের সাথে নষ্ট হয় কারণ চাষ করবে এটা তৈরি করে দেওয়া কি পর্যন্ত উৎপাদন করবে না এবং কোনো আমদানি করবে বাইরে থেকে এগুলো তো এক ধরনের সরকারি পরিস্থিতি তৈরি করা হলো তো দেখা যাচ্ছে যে এখানকার কৃষকরা দ্রুত হয়ে পড়ছে মানে আমরা বর্তমান সময়ে আমাদের যে শহরের যে সরকারের যে সার্ভিস সেক্টর এটা তো আসলে ছিল না এটা নতুন তৈরি কৃষি প্রধান এবং এই লেভেলে প্রাইমারি আসলে কি মানে পড়াশোনা আসে বেস আসলে ফলে যদিও তো কোনো মানুষ অর্থনৈতিক মানে ট্রান্সলেশন ছিল কিন্তু ছিল তারপর দেখা যাচ্ছে যে মূলত কৃষকরা ভেঙে পড়ে আস্তে আস্তে মন্ত্র ভেঙে পড়ে স্বাভাবিকভাবে এই যখন 4-5 প্রথম ভেঙে পড়লো এবং এক্ষেত্রে মানে ক্ষুদ্র শিল্পগুলো ছিল শিল্প ছিল এগুলো ভেঙে পড়লো তখন আস্তে আস্তে বন্ধুত্বের একটা ভাঙন হচ্ছে ফলে বন্ধুত্বের বাংলাদেশের কিছু সময় কিন্তু কোনো সদিকে ছিল তাদের অবস্থাগুলো নষ্ট হয়ে গেল তারা পর্যায়ে হারিয়েছে এবং তারা যেহেতু নতুন যে রাষ্ট্র ব্যবস্থা করে ব্যবস্থা করে এই ভাষা যে আপনি হাতে যে শিক্ষা ব্যবস্থা এটার সাথে যেহেতু
তারা অ্যালাইন না বলে তারা কিন্তু সত্য থেকে একটু পিছিয়ে পড়বে। কিন্তু হিন্দুরা তো প্রথমে শুনতে ভালো লাগাইতে পারছে তারা তাদের ইস্যু যে মনে করতে মধ্যবিত্ত শ্রেণীর ফল করছে ঠিক আছে সময় দেখা যাচ্ছে যে হিন্দুদের মধ্যবিত্ত শ্রেণীরা আসলে দাঁড়াইছে সব করছে বলে আমরা যেটা বলি যে বদ্ধলোক শ্রেণী তৈরি হয়েছিল আর কি। তো এবং ট্রেন কাজে লাগে তারা আসলে বিভিন্ন জ্ঞান জ্ঞানের ধাঁচ এবং তার নিজস্ব মানে কৃষি কালচার ট্রেডিশন যে বিভিন্ন মিশরে তারা একটা তৈরি করতে পারছে। ফলে আমরা যেটা ব্যাঙ্গলের ছাত্র করি বাংলাদেশের ছাত্র করি এছাড়া কালচারালি বা ব্যবস্থাপনার যুগে ব্যাঙ্গলের জায়গা থেকে কিন্তু মানুষ আসলে হিন্দু হয়ে আছে এটা শিক্ষা প্রমাণ হচ্ছে না সম্ভবত এই কারণে মুসলমানরা কিন্তু সেটা অসম্মান করতে পারে না। এই যে হিন্দুরা আছে রামমোহন অক্ষয়কুমার দেবেন্দ্রনাথ এসব সদস্যের বা প্রথম দিকে যাচ্ছিলেন কিন্তু হিন্দু ফিগারগুলো এই ধরনের কাছাকাছি মানে কোনো বড় ফিগার কিন্তু মুসলমান সমাজে ছিল না। আর তারা এটা অংশ হতে পারে শুধু যে অর্থনৈতিকতা না তার তখন কিছুটা হলেও মুসলমানদের একটা ছোটখাটো মধ্যবিত্ত শ্রেণী থেকে ছিল তারা কিন্তু আসলে এই ট্রেন্ডটার সাথে বুদ্ধিবৃত্তিগত যে ট্রেন্ড যেটা আমরা বাংলা জাগরণ বলি নবজাগরণ বলি রেনেসাঁ বলি সেটা তারা মিশতে পারেনি তাদের একদিকে এটা শুধু মুসলমান না সমাজ জন্যই হিন্দুরা কি আসলে পারতো যদি মুসলমানদের একটা জায়গা হতো তারা তাদের ট্রেডিশনাল নীতির সাথে মিশে তাদের দেশে অংশগ্রহণ করতে সক্রিয়ভাবে মনে সম্পদ পারতো না সাধারণত কারণে বলে ইউরোপের সেটা হচ্ছে ইউরোপে ছোট অনেকগুলো জাতি থাকলেও তাদের ধর্মের জায়গা থেকে একটা দিক ছিল তারা আসলে সবাই খ্রিস্টান ধর্ম এবং খ্রিস্টান একটা সংস্কৃতি কিন্তু ইউরোপে আসছে ইউরোপে কিন্তু রেনেসাঁ বা আসছে কিন্তু ধর্মীয় সংস্কৃতি কারণ আমরা যে বিরোধী কথা বললাম আমরা আগে যে সময়কাল এই সময়কালটাতে এখন আমরা আমাদের সমাজে আসলে ধর্মীয় সংস্কৃতি বেশি থাকি প্রায় থাকি কিন্তু ওই সময়টা পুরোপুরি আসলে ধর্ম থেকে ছিল মানুষের সামাজিক সাংস্কৃতিক মহত্বের বেশি জায়গা দাবি করা যায় না বা ধর্মটা সম্পূর্ণ যায় না ধর্মটা আমাদের এই সময়ে যে আমরা নাস্তিক দেখি বা সেকুলার নামে একটা আলাদা গল্প করি যে ঈশ্বর অসীমতা বিশ্বাসের বাইরে গিয়ে সমাজে একটা আলাদা আইডেন্টিটি থাকতে পারে মধ্যযুগের কল্পনা করা যায় ইউরোপ বলি আমরা এসে বলি যেখানে বলি সব জায়গা থেকে কিন্তু আসলে মানুষের আইডেন্টিটি ছিল কিন্তু তার ধর্মবিজ্ঞান বলে ফলে ইউরোপকে নিজে ঠিক করতে হয়েছে এবং তারা যখন বলে যে এটা যেন নবজাগরণ কিসের নবজাগরণ কি প্রতিষ্ঠিত করে ইউরোপের হচ্ছে বাইবেল এবং তার আগে তারা বিদ্যমান ট্রেডিশন একটা হচ্ছে তাদের ব্যক্তিগত জায়গা থেকে তাদের মানে কি বলে প্রাচীন নবজাগরণ যে সভ্যতা সেই সভ্যতা পুরোটাকে চেষ্টা করেন আর হচ্ছে তাদের যে রিলিজিয়াস ট্রেডিশন হিসাবে তো চিন্তিত জমা যেটা জমা হচ্ছে জমা হচ্ছে মধ্যপ্রাচ্য বা জিরুজালেম নিয়ে আসলে যখন বিভাজনের চালু করে তারা কিন্তু আসলে বলতে পারে যে আমাদের নৃতাত্ত্বিক পরিচয় আমাদের নৃতাত্ত্বিক যে কালচারাল হিস্ট্রি আমরা এগুলো বেসিক্যালি আমরা একটা করে করতে সম্ভব হয় বলতো আমরা কিসের সাথে ডিল করতে হয়েছে সাথে ডিল করতে হয়েছে কারণ সর্বপ্রথম মানুষের নিজস্ব নৃতাত্ত্বিক গভীরতার বাইরে যে সমস্ত এলিমেন্ট তার সামাজিক এবং কালচারাল জীবন জড়িত হয়ে তার আত্মপরিচয় তৈরি করে এসব শক্তিশালী বিষয় মতো ধর্ম এবং এটা আমরা মানে বুদ্ধিবৃত্তিগত জায়গা থেকে বিরোধীকে যাই বললেন না কিছু সাথে বাস্তব সমাজের পরিবর্তনের কথা বলি প্রয়োজন হয় তাহলে আমাকে এই জায়গাটা আমরা ডিল করতে হবে তার উপায় থাকে না সেই ভিতরে আসে যখন বাংলায় যখন যেহেতু বাংলার এই লোকজনরা আসছে নির্বাচন ফলে তারা এখানে তাদের নির্বাচিততা জীবন ডিল করছে এর সাথে তারা আবার তাদের যে ট্রেডিশন এটাকে তারা ডিল করছে কিন্তু মুসলমানরা এখানে অংশগ্রহণ করতে পারে না ফলে আমাদের শিক্ষার কথা বলছি শিক্ষাকে বলা হয় মুসলিম নবজাগরণ বা মুসলিম নবজাগরণ শিক্ষার সম্পর্ক হিন্দুদের অনেক পরে প্রায় বাংলাদেশ হিন্দুরা ১৭ বছর পার হয়ে গেছে তখন সেটা চিন্তা করতে আমাদের একটা নবজাগরণ দরকার তো একটা নবজাগরণ একটা হয়ে গেলে সব হয়ে গেছে আর এই বাংলা আরেকটা নবজাগরণ কেন দরকার এটা কেন শিক্ষা সংস্কৃতি তারা কেন বলে বলতে তারা এই জিনিস ফিল করছে যে আসলে হিন্দু নবজাগরণ করলে সমাজ সংস্কৃতির চেঞ্জ আসে বুদ্ধিবৃত্তিগত চেঞ্জ আসে আসলে মনে হয় যে চেঞ্জটা আসছে এটা আসলে হিন্দুদের মুসলমান একটা অপরাধের শিকার হয়েছে এবং কি বলে কিন্তু কি বলে তাত্ত্বিক বা স্ট্রেন্থ একটা বলার চেষ্টা করছি যে হিন্দু সমাজের একটা আত্মকেন্দ্রিকতা ছিল তাদের নিজস্ব নিজস্ব ট্রেডিশনের আত্মকেন্দ্রিকতার বিষয় ছিল যার ফলে আমরা অপরাধের শিকার হয়
ফলে হিন্দুদের যে রেনেসাঁ মুসলমানদের হয় না, এটা ঠিক আসলে সাম্প্রদায়িক জায়গা থেকে না। আমরা ওই ব্রিটিশ পিরিয়ডে যেভাবে বলতে চাই যে আমাদের যে একটা সাম্প্রদায়িকতার যে একটা সেন্সেশন তৈরি হয়েছে, এরপরে আমরা জাতীয়তা জাতীয় জাতীয়তার কথা যখন করি তখন যে আবার তাই সাথে সাম্প্রদায়িকতা, কিন্তু ইন্টারনেট পরিবর্তে সাম্প্রদায়িকতা এটা আত্মপরিচয়, মানে সাম্প্রদায়িকতা হচ্ছে যে আমরা সাম্প্রদায়িকতা পরিচয় লোকের সাথে যে এক ধরনের সত্য প্রতিযোগিতা, এক ধরনের বারবার দ্বন্দ্ব সংঘর্ষ রাখা, এটা আমরা বলবো সব নিয়ে সাম্প্রদায়িকতা বলতে পারি। কিন্তু যদি আমি শান্তিপূর্ণ অবসর করি না, আমার পরিচয় তো আলাদা থাকে। ফলে মুসলমানরা এই যারা শিক্ষামন্ত্রী তারা তারা তাদের যে প্রচেষ্টার সঙ্গে আমরা যদি বলি যে মূলত এখানে তিনটা তারা কাজ করছে, একটা হচ্ছে ইউরোপীয় দ্বারা, একটা হচ্ছে ইউরোপীয় দ্বারা, একটা হচ্ছে ইসলামী দ্বারা। ফলে তারা হিন্দুকে অপর করে নাই, হিন্দুকে গ্রহণ করছে। এবং শিক্ষামন্ত্রীতে প্রধানত তান্ত্রিকরা আছেন, বাবুরা আছেন, নামগুলো চৌধুরী কিংবা নজরুল, ওনাদের যে হিন্দুদের সাথে আমাদের হিন্দুদের যে মনোভাব এবং হিন্দু বড় বড় ব্যক্তিদের তারা যে গ্রহণ করছেন, যেভাবে সবসময় শ্রদ্ধার সাথে দেখতেন, কিন্তু স্পষ্ট এটা বোঝা যায় যে আসলে তাদের হিন্দুদের মধ্যে আলাদা কোনো বিদ্বেষ ছিল না। নজরুল একসাথে হাতের বদল হামলা দিয়েছে, আবার লিখেছেন, স্বাভাবিক লিখেছেন, কিন্তু সেটা প্রচুর কথা বলে হিন্দু হন না, সে শুধু মুসলমান থেকে যান কেউ অন্য যে কেউ আবুল মুসাইদ হচ্ছেন যে ওনার কোনো ইচ্ছা ছিল কি মানে চারটা মানুষ জিবি লিখবেন, এদের মধ্যে একজন হজরত মুসলিম করেন, আর ওনার ধর্মীয় প্রথম করে জিবি লিখবেন, আশা স্বপ্ন এবং সে কিন্তু লিখছিলেন। ঠিক একই জায়গাতে রাখে ওই হিন্দু আমাদের জীবনে জিবি লিখেছেন এবং রবীন্দ্রনাথের জীবন এবং তার সৃষ্টিকরণের একটা দুই ফুটের বিশাল একটা বই আছে। ফলে তারা হিন্দুদের সাথে পালন করে তাদের যে কোনো জায়গাটা নিতে, কিন্তু পরিচিত জায়গা আসলে নিতে পারা নেই। ফলে তাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে যে আমাদের হিন্দুদের সাথে হবে, হিন্দুদের সাথে তো বুদ্ধিবৃত্তিগত পরিবর্তন এটা কিন্তু সমাজে আসে, কিন্তু সমাজে আসে না। এবং প্রাকৃতিক জায়গা থেকে এতে কোনো এটা একটা বুঝ পাওয়া হয় যে হিন্দুদের সাথে হইলো হওয়ার পরে যে সুবিধা করা হইলো এই বিধবা ব্যাপারটা হলে বিভিন্ন সামাজিক সংস্কারের ক্ষেত্রে হিন্দু সমাজ গিয়েছে, মুসলমান সমাজ করে এর কোনো প্রভাব পড়ে না। ফলে যদি হিন্দু যদি লিডার নাও থাকে তারা যদি বলছেন আমরা বাংলাদেশে ওই করতে চাই, বাংলাদেশ আমাদের আমরা মাইনে নিলাম, কিন্তু আসলে বাস্তব পরিবর্তন হয় না, কারণ তাদের সমাজে পরিবর্তন আসছে না। এবং পরিবর্তন এরকম না, সেটা হচ্ছে এরকম না যে তারা উপরি জায়গা থেকে স্ট্রাকচারাল জায়গা থেকে দেখবেন যে একটা অবস্থা আমাদের সঙ্গে তারা কত সমাজে বোঝাতে মূলক চেষ্টা করছেন আমাদের সমাজে আসলে এই পরিস্থিতি কেমন আমাদের পাশাপাশি হিন্দু হিন্দু সংস্কৃতি এত আগায় যেতে পারবে আমরা কোনো কিছু বলে এই যে পরিচিত জায়গা এই চিন্তা জায়গা থেকে তারা অনুভব করে না আমাদের একটা আলাদা তো এবং যদি তাদের এই বিশ্ববিদ্যালয়ের রেনেসাঁ ধারণ করে তাদের আন্দোলন দিয়ে আসলে তাদের সংস্কৃতি তাদের ধর্মীয় পরিচয় আছে ধর্মীয় উপরে বা ধর্মকে সেন্ট্রাল করতে তাদের যে সামাজিক পরিবর্তন তৈরি হয় সাংস্কৃতিক যে প্যাটার্ন তৈরি হয় যেটা তৈরি হয় সেটাকে কৃষ্ণাকার কখনো আসলে এই রেনেসাঁ থেকে যাওয়া যায় ফলে যখন সেটা চিন্তা করতো তাদের একটা সামাজিক যে পরিবর্তন দরকার একটা সমাজের কুসংস্কার অন্ধবিশ্বাসিকতা মানে কখনো হয়ে আছে এখানে বিভিন্ন তোরা ওটা বিলুপ্ত হতে তো তখন তারা কিন্তু সেই সব পেতে হয়েছে ফলে তখন তারা চিন্তা করছে কেউ আসলে ইসলামের জ্ঞান কতটা এদিকে আমরা যদি পুরো যুদ্ধ করতে হবে লকডাউনে এমন যে আসলে হিন্দুদের সাথে দায়িত্ব বর্ষণ তার আমরা বাদ দিয়েছি ইউরোপীয়দের সাথে দায়িত্ব বর্ষণ আমরা বাদ দিয়েছি এরকম না কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ইউরোপীয়দের থেকে যদি নিয়ে আমরা হিন্দুদের সাথে নিয়ে তারপরেও আমাদের নিজস্ব যে ইতিহাস এবং ঐতিহ্য যে সিলসিলা সিলসিলাটা আমরা গাইড করি মানুষকে সবসময় মানুষকে মানুষের ক্ষেত্রে হচ্ছে সাইকোলজি সাইকোলজি হচ্ছে যে আসলে সেগুলো যার কিছু দায়িত্ব আলাদা আসলে সেগুলো কিন্তু বুঝতে পারা যাকে সে যা তাই বুঝতে পারে ফলে আমরা যখন ইউরোপে আসলে বা ইউরোপের সাথে সেটা বুঝতে যাবো তখন আমরা আলাদা সেগুলো হিন্দু তো আলাদা ভাবে বুঝি আর কি হিন্দু বলে যে বেদান্ত আমরা মাত্র ফিলোসফিক্যাল জায়গায় যদি আমি বলি যে আমি তাহলে তাই আমরা ওই ভাবে বুঝতে পারবো এটা আমার প্র্যাকটিসের মধ্যে আছে আমি আসলে এটা ভিতর দিতে বলতে পারছি তাহলে আমাদের ঐতিহ্য এবং সিলসিলা বুঝতে গেল তো তখন আমরা কাছে মানে কিভাবে
তাদের সমস্যার সময়কাল তারা বলতো পূর্বকালে আসলে তাদেরকে দেখার মতো আসলে কে আছেন এই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। দেখেন যে আমরা কি আসলে বিদ্যুৎ করে সিভিল এর মানুষের নিজেদের হারা পর্যন্ত তারা নানাভাবে কিন্তু আসলে নানা তাদের গল্পগুলি হয়ে তাই বিদ্যুৎ পাই যে কবিত্ব এক ধরনের পাই দিচ্ছে আবার ছোটরা এক ধরনের পাই দিচ্ছে এবং এক সময় দেখা গেল যে ওই এই ওয়ার্ল্ড উপর বলে যে আসলে দুনিয়া এই ওনারা এসে পাই দিচ্ছে। তো এই যখন সিভিল বিদ্যুৎ বলতে তোমাদের সম্পূর্ণের এই সমস্ত যে সংজ্ঞা বিদ্যুৎ হয় এটা স্থির হয়ে গেছে 100 বছরের শতাব্দী এখানকার মানুষ প্রান্ত বিধ্বস্ত স্থির হয়ে গেছে এবং তাদের আর কোনো আমাদের কোনো শক্তি আসলে নাই। ফলে তো আমাদের এই জন্য ফিরে যাচ্ছে এবং আর একটা গুরুত্বপূর্ণ শব্দ তৈরি করছে যে কোম্পানির কাছ থেকে পূর্ণ ব্রিটিশ রাজার কাছে গেছে। ফলে এখন আসলে কোম্পানি এখানকারই না গভর্নমেন্ট একটা গভর্নমেন্ট ব্রিটিশ রাজ। ফলে টেকনিক্যালি এটা আসলে মানে ব্রিটিশ সাম্রাজ্য ব্রিটিশ গভর্নমেন্ট আছে তার ধরনের একটা শাসনতন্ত্র রাজনৈতিক ফলে তখন তার মনে হয় যে আসলে আমেরিকা আমাদেরকে কখন তৈরি করতে ভালো করতে হয় বা আমাদের নিজস্ব মানে সমৃদ্ধির দিকে আমাদেরকে আগাইতে হয় তার জন্য আমাদেরকে একটা সিস্টেমের উপরে আগাইতে হবে। আমরা আসলে ঠিক ছিল এই কবিরা গেলা কিন্তু হলো আর কি একটা পরিবেশে আসে আসলে চলে যাচ্ছে। তো এইভাবে আসলে আর সম্ভব না। ফলে সিস্টেমের উপরে যদি আগাইতে হয় তাহলে আমরা কিভাবে আগাইতে পারি। তো আমরা এখন যে বাংলা যে মুসলমান যে ঘোষণা ছিল তো বলতে মুসলমানদের আসলে ঠিক একই ধরনের ঘোষণা নেই। তারপর আমাদের বাংলা মুসলমান থেকে বেটার ছিল কারণ যদিও শাসন কিন্তু সাংবিধানিক পার্থক্য ছিল। এখানে যেভাবে এই দ্বৈত শাসন তাদের যে যে ধরনের পদ্ধতিগুলো আসে এর ব্যাপারটা এমন ছিল না। এই উত্তরবঙ্গের ব্যাপারটা এমন ছিল না মানে সিস্টেম যেমন একটা ব্যবস্থা ছিল তার সামনে অত আসলে ক্ষতিগ্রস্ত হয় এখানে মুসলমানরা যেগুলো ক্ষতিগ্রস্ত করেছে। ফলে তারা এগুলো আগে শিক্ষার সুযোগ পাইছে এবং তারা আগে শিক্ষার চিন্তা করছে এবং স্টিল এটাও সম্ভব যে তোমাদের সঙ্গে মানে ক্লাস থাকে রাস্তায় যেটা হয় সেটা হচ্ছে যে আন্দোলন সংগ্রামের সশস্ত্র আন্দোলন বা রাস্তায় আন্দোলন এটা সবসময় সমাজের মানে অর্থনৈতিক কিছু শ্রেণী মন্ডলী করে আসে এবং যারা মধ্যবিত্ত লিড থাকে তারা সবসময় যদি ফাইটে দিতে হয় তাহলে তারা কাঁচা জায়গা থেকে দেয় এই জায়গা থেকে রাস্তায় মাঠে কিন্তু দেয় না আসে। ফলে এই কারণে যখন মধ্যবিত্ত তারা একটু যুদ্ধ সংগ্রাম করে সাধারণ মানুষ কৃষক এবং কৃষি এবং ব্যবসায়িক সিস্টেম ভাইকে বলতে দুটো ভাইকে বলতে তখন এখানকার মধ্যবিত্তদের দিয়েছে যে এক ধরনের সম্পর্ক। তো দেখা যাচ্ছে যখন কৃষি ব্যবস্থা অর্থনৈতিক ভাইকে বলতে পারে একটা মধ্যবিত্তদের কথা বলছে কিন্তু উত্তরবঙ্গে হচ্ছে বিষয়টা এরকম না। উত্তরবঙ্গে যারা ছিলেন তারা চেষ্টা করেছে তারা ইংরেজি শাসন করবেন এবং এই সিভিল বিদ্রোহ পরে আসলে আগ্রহ মুভমেন্টটা তৈরি হলো। আগ্রহ সম্পূর্ণ এখানকার এই এলাকায় ব্রিটিশ ভারতে প্রথম কোনো বড় আকারের মুভমেন্ট আন্দোলন বা উদ্দীপন আছে যে যারা আধুনিক শিক্ষার ভিতর দিয়ে আধুনিক জ্ঞানের ভিতর দিয়ে মুসলমানদের অবস্থার বিরুদ্ধে একটা চিন্তা ভাবনা করছে। ফলে বেশ সারা ছিল তো সারা ভারত ছড়াই যায়। আমাদের বাংলা এলাকায় যে আরো মুভমেন্ট পৌঁছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডোজ ছিল সম্ভবত এই সাইড আমেরিকায় এবং এই জায়গা থেকে আসলে আমার সাথে এই আমাদের যে আলাদা শিক্ষাগোষ্ঠী চলেছে আমেরিকান বিশ্লেষণ যে আমেরিকার সাথে আসলে শিক্ষাগোষ্ঠী সম্পর্কটা কিভাবে সূচিত হলো আসলে যখন সেটা যখন এটা ভাবতেছে যে আমাদের ট্রেডিশনে ফিরে যাওয়া দরকার, আমাদের ট্রেডিশনে একটা পাঠানো দরকার, আমরা উইভিংটেড মানে প্রোটেক্টিভ সোর্স আমরা সবাই থেকে নিব কিন্তু আমরা আসলে আমাদের নিজস্ব আত্মপরিচয়ের নিজস্ব জায়গা দরকার, আমাদের একটা নিজস্ব পাঠানো দরকার। তখন তারা আসলে তাদের নিজেদের ট্রেডিশন ধর্মীয় ট্রেডিশনের ভাব ছিল তখন তারা আসলে এখন সিটিং অফ তৈরি হয়েছে কিভাবে আমরা সত্যি খুঁজে পাইতে পারি না। তারা জানে কোরআন আছে রসুল আছে কিন্তু আবুল ডিজিটাল আমরা বলতে কিভাবে আছে এটা তাদের আপাতত জানে না। তো যখন আইনো মুভমেন্ট আসলে আইনো মুভমেন্ট যখন আইনো মুভমেন্ট এই এলাকায় সবচেয়ে বড় হচ্ছে আমিরালি এবং
আলিগড় থেকে অনুপ্রাণিত হইল একটা আলিগড় আবার কি বলে এই সোলার সাহেব তো উনি ছিলেন জাস্টিস ছিলেন, কলকাতা হাইকোর্টে জাস্টিস ছিলেন, উনি আদালত করতে নানা ধরনের বিষয় সমাধান করতে গিয়ে মানুষের সাধারণ মানুষের সমস্যা পারিবারিক সামাজিক সমস্যাগুলো ব্যবহার এটা চায়না পয়েন্টে তারা বিভিন্ন ডিল করার চেষ্টা করছেন এবং মানুষের সাথে বসে আলোচনা করতে কোনো ধরনের বক্তৃতা লেখক দিয়ে যে সমস্যাগুলো হয় এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করছেন। এবং আলিগড় ভ্রমণে অংশগ্রহণ করলেন যে মুসলিমদের যে এই আধুনিক যে চিন্তা ভাবনা এটা তো একটা সংস্কৃতি, এখান থেকে আমি একটা নতুন একটা স্টেপ নিলাম, সেটা হচ্ছে যে এখানে সামাজিক সংস্কারের আলাপ আছে, শিক্ষা সংস্কারের আলাপ আছে, কিন্তু যেখানে সেটা হচ্ছে মুসলমানদের আসলে রাজনৈতিকতার চেতনা নাই, এখান থেকে যদি সচেতন না করে রাজনৈতিক সচেতন না হয়, মানে রাজনৈতিক দলে যারা সচেতন না আসলে সমাজের ব্যাপারে খুব একটা সচেতন না, শিক্ষার ব্যাপারে সচেতন না, ফলে যদি সামাজিক পরিমাণ সংস্কার করতে হয় এবং সেটা উন্নত হতে হবে তাহলে রাজনীতি একটা চেতনা লাগবে এবং আমরা যে ভালো আত্মপরিচয় কথা বলছি এর সাথে রাজনৈতিকতা শুরু করবে, কারণ আত্মপরিচয় চেতনা মানে একটা রাজনীতি, যদি এটা না থাকে তাহলে আসলে এই চেতনা থাকে আসলে রাজনীতি চেতনা না হলে আত্মপরিচয় অবশ্যই হয় না, সত্য বলবো বলে আমি সত্য বলে হচ্ছে এই সেন্ট্রাল সরকার মানে সেশন করবে এবং এটা কোনো সাবাদ সাবাদ মানে সাবাদ গল্প শুরু করতে মানে সাবাদ ভাবনা তার সাবাদ করে সাবাদ তৈরি করে, তো এমনকি আমাদের বাংলাদেশে চিটাগং রাজশাহী ঢাকা খুলনা রংপুর যশোর এই কমসে কম 8-9টা শাখা ছিল বলে এটার ভিতর দিয়েও আমির সাহেবের পরিচিত করে বাংলাদেশ মানুষ তো আমির সাহেবের সামাজিক রাজনীতি প্রমোট করা ওনাদের লেখাপড়া এই লেখাপড়া এলাকার মানুষের এই দেশের পরিচিত হল এবং আমির সাহেব আমার ছাত্রীর ছাত্র ছিলেন, মানে কলকাতা হাইকোর্টে জাস্টিস ওনার লেখাপড়া আসলে কলেজ মসজিদে পড়তে বিভিন্ন জায়গায় সিলেবাস করতে হয় পড়ানো হয়, বিশেষ করে এখানে মুসলিম ল এই বিষয়গুলো তো আসলে ধরনের বিষয় প্রশ্ন ছিল না, আমি আমির সাহেব ধরনের একত্রিত ছিলেন এই জায়গায় যে মডার্ন ল বা মডার্ন ফেমিনিয়ান ল এই যে লগুলো লগুলা মানে কাজ করার জন্য বিশেষভাবে ব্যাপারে সচেতন ছিলাম, এইগুলো লেখাই করছিলাম ইউনিভার্সিটি এটা প্রাপ্ত হয়। তো এখানকার যে শিক্ষিত মুসলমান শ্রেণী আছে তারা একজনের প্রশ্ন করতে এই দেশের কানেক্টেড ছিলেন জামিল সাহেবের লেখাপড়ার সাথে, এবং যারা কোনো রকম শিক্ষিত বা ইংরেজিতে কোনো রকম করতে পারে তারা এখানে কানেক্টেড হতে দিয়ে না এই সেন্ট্রাল মডেল না। তো এটা মুসলমানরা আমি সাথে কানেক্ট করি যে আসলে যারা মুসলিম নেতা আছেন যেমন অবদুল তিনি যে রিটায়ারেশন করেছিলেন আমরা সাহিত্য নির্মাণটা সরকার মধ্যে আইন প্রতিষ্ঠা করেন, আইন তো আসলে গুরুত্ব মানে একটা কোনো সাথে অতুলনীয় না, এটা এই যেটা তার আলোচিত প্রধান দিক থেকে অতুলনীয় একটা মুভমেন্ট, কিন্তু এখানকার যারা চিন্তাশীল মানুষ এই বাংলার চিন্তাশীল যারা চাচ্ছে যে নবজাগরণ হোক, যারা চাচ্ছে যে একটা বুদ্ধিবৃত্ত তারা আসলে ওনাদের যে ইদল ওনাদের যে বর্ষাদার ওনাদের প্রান্তন্ত পেটে কিন্তু তারা আশাটা আমাদের ইয়েতে পান নাই, আসলে ভাই যে বলে আসলে তাদের কাছে পান নাই, ওই জিনিসটা তারা আগে গেছে, কারণ আমি হিসাবে স্পিরিচুয়াল বলে লিখলেন এটা কিন্তু মোটামুটি মানে বলা যায় এক ধরনের বিশ্বময়তাত্ত্বিক বলা যায়, এবং আমি আগে বাপরে এলাকার বাঙালি মুসলমানদের মধ্যে কেউ মনে হয় সম্বন্ধে এভাবে বলে এখানে মানে এই আগের এই স্পিরিচুয়াল ভাবনা দেখা যাচ্ছে যে বিশ্বদের প্রথম দশকের দিকে অনুবাদ হওয়া হয়েছে, বাংলা অনুবাদ হওয়া হয়েছে, বিষয়ে একটা প্রচার প্রসার হয়ে গেছে, তো এইভাবে এই স্পিরিচুয়াল সার্ভিস বিরুদ্ধে মূলত শিক্ষাগোষ্ঠীর সাথে গিয়ে সম্পর্কটা এই আমলের সম্পর্কটা এবং এটা তারা এতটা শিক্ষাগোষ্ঠীর প্রশ্ন হয়েছিল যে শিক্ষাগোষ্ঠীর দ্বিতীয় দিবসে তারা একটা মানে বিশেষ অধিবেশন করছিল আমি নিয়ে এবং আমি সাথে তারা প্যান্ডেমিক নিয়ে এবারে কিন্তু তারা নিজের ট্রাই করতে পারছেন, কারণ এক কথা বলছিলেন কারণ এখানকার যে মুসলিম দেশটা ছিল না তা মানে সিওরকে ডিল করে না সবাই কথা ডিল করে এমন ছিল না ছিল, কিন্তু তারা মাত্র আগে যে আমাদের এখানে যে আমি বাজারের যে রক্ষণশীল অংশটা আছে এটা কিন্তু করে কিন্তু আমি কিন্তু একটা আদর্শ প্রতিষ্ঠিত একটা দিকে ইসলামে
ফলে সেটা মাধ্যমে কাজ করতে পারবে মানে খুব মনোযোগ করবে সেটা সেটা সমাজে যে ধরনের নানা পদ্ধতি ছিল যখন দলীয় যে রক্ষণশীলতা যে নানা ছিল তারা নানা সমাজে হেনস্থা শিকার হয় এবং ফলে কি বলে অনেক কাণ্ডের নামে কি হয় না খাইতে হয় এরা হচ্ছে যে নজরুল ইসলামকে যখন তারা করে আসে নজরুল ইসলাম এখানে পরবর্তী বাসায় এসে বলতেছেন যে আমার খুব খুশি লাগতেছে যে এখানে অনেকগুলো কাফের আছে আমার মত দাঁড়িয়ে গেছে মানে নজরুল যেমন কাফের ভূত পাইছে সেখানে নজরুল শিকার ভূত পাইছে এবং সেখানে মধ্যে আমরা দেখতেছি যে আবেদ সাহেব মানে উনি জাস্টিস মুসলিম লয়ের স্পেশালিস্ট এবং ইউরোপীয় যে ইসলামের যে অপপ্রচার ইসলামের যে ভুল ব্যাখ্যা করে এটাকে ঘটনা ধরে এলাকা নেই ধর্মকে একজন অসংখ্য খুব শক্তিশালী এলাকা দেখতে পাচ্ছেন সেটা উনি সেই মানুষকে আখ্যায়িত করেছেন এবং উনি এখানকার যে মুসলিম সমাজকে একজন বীর ছিলেন আমি যদি সে মতো ব্রিটেন মুখ করে মারা যায় এটার কারণ হচ্ছে এই এলাকার সমাজ এই সমাজকে অ্যাকসেপ্ট করে আসেন বলে শেখা তাদের ইয়ে জায়গা থেকে একদম জায়গা থেকে আসলে আমাদের বাস্তব কাজ করতে পারছেন যে ঠিক আমাদের মধ্যে আমাদের জায়গায় ফলে দেখা যাচ্ছে সেটা তো না কোনো খুশি মানে কি বলে সাথে উঠে গেছি সাহিত্য কথা সামনে সমাজের কাজ করতে সচেতনের কাজ করতেছে কিন্তু প্রজাবর্ষণের কাজ করতে কিন্তু মাত্র অঞ্চল মতো পত্রিকা সাহিত্য পত্রিকা তো তাদের আসলে কাজ করতে তাত্ত্বিক এবং সেই তাত্ত্বিকতা জায়গাটা কোন কোন মাসে যে স্যার আর্গানাইজেশন ফলে এই জন্য সেটার কাছে আমাদের মানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তো আমরা যখন ইয়ে মারা যাই কি বলে আমরা হামেশা মারা গেলেন তখন আসলে আপনার ব্যক্তিগতভাবে পত্রিকায় এবং খুব আফসোস করে বলছেন যে আমাদের সেই বর্ষটা ছিল সেই বর্ষটা আমরা হারাই গেলাম যদিও আমাদের এখানে যে এই উপনিবেশের যে একটা যে সমস্ত আলাপ আলোচনা এটা সাধারণত যে মানে এই অংশটা আমার কাছে মনে হয়েছে যে কম আলোচনা ভালো তো হয় না আসলে এবং এখানে একটা বুদ্ধির কাছ থেকে বলতে যাই আপনাদের কাছ থেকে ইন্টারেস্ট মনে আছে মানে পুরা লোক এই কারণে আমাদের সমাজে যত বিচ্ছিন্ন প্রকারের গুলিকে আমরা পেয়েছি সৈয়দ আহমেদ ইসলাম তাদের মধ্যে দিয়ে হচ্ছে কিন্তু হয়তো এরকম কথা শেষ পর্যন্ত দুঃখ বর্ণনা সত্য আমরা ভুলে যাবো এই যে তার জীবন যে জীবনে আসল সব বিদেশি পুরুষের ধর্মের সত্যতার দর তারা দেখেছিল যে জীবন সুদীর্ঘ যেমন অথচ কোনো সর্বনিষ্ঠিত যে সর্বনিষ্ঠিত যে জীবন বৃহৎপ্রাচীন সমাজের সঙ্গে অনেকটাই সম্পর্ক সর্বসূত্র নিঃসঙ্গ অথচ সেই প্রাচীন সমাজের প্রতি সত্যতার প্রেম সে জীবনে ছিল প্রবাহিত ছিল আমাদের ভিতরে সে জীবনে আমাদের অর্থবিশ্বাস স্বাধীনতা পূর্ণ হয়ে এই সম্বন্ধে সদা দূরের কথা হয়তোবা কিছুদিন পর সে জীবন অনেক আমাদের ভিতরে কোথাও পরিণত হতে পারে তবে আশা এই জগৎ মুক্ত ছিল আমাদের পাশে আমরা বিচ্যুত হইতে আমাদের জাগরণের জন্য ছিল সার্বভৌম ছিলেন না এবং ইন্ডাস্ট্রিয়ালি আবু হুসেনের এই যে আপনার যে আফসোস বা যে কমেন্ট এটা মোটামুটি মানে আমাদের এক্সিকিউটিভ দিকে তাকালে আসলে বলা যায় সত্যই হয়েছে তো ফলে ভারতের মধ্যে আসলে শিক্ষার সাথে বাংলাদেশের সম্পর্কটা কি এটা সম্ভবত আলোচনাতে ফরিদপুরের যা আমরা ভুলে গেছি আসলে এবং আমাদের এই 47 পর 71 পর যে সমস্ত রাজনৈতিক পার্টির বিরুদ্ধে আমরা আসি আসার ফলে আমাদের এখানে যে সেকুলারিজেশনের কথা বলছি ধর্মের কথা বলা হয়েছে এটার পর করে আসলে আমরা আসলে ধর্মের কিছু বিষয় অবশ্যই সমস্যাপূর্ণ ধর্ম অবশ্যই কিছু যে বিষয় আছে গভর্নমেন্ট এটা মানুষকে মানে আটকায় ধরে রাখে পিছন দিকে এবং আমাদের সামনে আগায় করলে এই সমস্ত জিনিসকে মানে ছাড়িয়ে আসতে হবে কিন্তু আমাদের এইটা যে আসলে ধর্মটাকে ছাড়িয়ে দিতে হয় এটা আমার এমন না কিন্তু আমাদের এটা একটা মানে সেকুলারিজেশন বা ধর্মের কথা আলাদা জায়গাতে এই ঘটনা ঘটছে সম্ভব কারণ সেটা যখন আলোচনায় ধর্মের কথা বলতেছেন যে না আমরা আসলে মানে সামাজিক পরিবর্তন চাই সেই পরিবর্তন একটা সেকুলারাইজেশন বাট এটা এমন না যে ধর্মকে বাদ দিয়ে তো ফলে এক সময় ছিল যে মানুষ তার ধর্মীয় জায়গাতে বাইরে কথা বলতে পারতেছে না এবং একটা সময় আসছে যে আসলে ধর্ম মিডিয়া কথা বলতে পারছে না ফলে এই প্রসেসের বিরুদ্ধে আমি হিসাবে মানে হারাই গেছে একদম তো এটা দুঃখজনক আমরা আসলে মানে একদম সামনে সেখানে মানে সদস্য হবে আমরা বলছি আসলে আমরা এই টপিকটা আমরা বাছাই করতে আমরা চেষ্টা করতেছি যে মানুষের যে ইউনিটি ফর্মেট করলে যারা যে ভুলে যায় সেই বিষয়গুলো মানে স্মরণ করা যায় কিনা আসলে তো আমার প্রশ্ন হচ্ছে আপনাকে যে আসলে যে
আমির সাহেব তো তার পীর গুরু তাদের ভরসা স্থান তাদের অনুপ্রাণিত করছে মানে প্রভুটা কেমন ছিল বা কিভাবে প্রভাবিত করছে এই ব্যাপারে আমি মানে যেটা কথা বলে আসলে মানে কথা শেষ করবো যে ইসলাম ইসলামী দেখা হয়ে গেছে এবং যে কোনো ধর্ম যেটা হয় সেটা হচ্ছে যে অনেক মত তৈরি হয়ে যায় সব ধর্মই একটা সময় দেখা যায় সব ধর্মই মত তৈরি হয়ে যায় তো স্বাভাবিক ইসলামের জন্য মত মতের আসলে অভাব নাই আমি সময় এখানে করে দেখাতে চাইছেন যে ইসলামে এমন একটা ধারা আছে যে ধারাটা আগে অপেক্ষিত এবং যে ধারাটা আসলে সত্যি বেশি রিপ্রেজেন্ট করে সেই ধারাটা হচ্ছে যে রাসূলুল্লাহ তাআলার মধ্যে মুতাজালা মুসফা হয়ে ফালসাফা হয়ে একটা ধারা আসছে এবং সময় সময় আমরা যে ধর্মপন্থী যে মানে সামাজিক পরিপূর্ণ যে ধর্ম চর্চা করি ধর্মের কথা বলি আমরা কি বলতে যে এই ধর্মটা আসলে ঠিক আমাদের রাসূলের বা আলী রাসূল তাদের যে ইমিডিয়েট যারা ছিল তাদের দেওয়া কিছু না এই যে আমরা ধর্মপন্থী বলি সর্বপ্রথম ধর্মপন্থী শরিয়া আমরা হচ্ছে কথা বলি ধর্মের কথা বলি সমাজ ধর্মের জীবনের কথা বলি তখন মাস্টার যে শব্দ আসে আমাদের বাংলাদেশের জন্য শরিয়া পরে শরিয়া শরিয়ার কথা হচ্ছে যে আমি সেই বলছেন যে শরিয়ার কথা হচ্ছে উমাইয়া আমাদের বলে হয় যে তারিখ তৈরি হলো বিষ্ণু তৈরি করা কোরআনকে লেসন পড়ে দিয়ে সেকেন্ডারি যে টেক্সটগুলো আছে সেকেন্ডারি টেক্সটগুলো বেশি গুরুত্ব দিয়ে যে ধরে মানে আইন কানুন আচার ব্যবস্থা তৈরি করা হয়েছে এটি আমরা শরিয়া হিসেবে দাঁড়ায় আছে আমি চাচ্ছি না আমাদের ভিন্ন একটা ইয়ে আছে যখন আমাদের যে শিক্ষাদান করেন না সময়কালে সমাজ সংস্থায় চিন্তা রাখবেন তো এই জায়গায় তার কি করা হবে আমাদের এই ধারণা কখনো করতে হবে ফলে তাদের যে লেখালেখি তাদের যে শিক্ষাক্রমের 5 বছর প্রকাশ হয়েছিল তো 5 বছরে তৃতীয় বছর থেকে 14 বছর দেখা যায় যে আমরা বেশিরভাগ তখন তারা আলোচনা করতে আমরা সমাজের সমস্যাগুলো নিয়ে আসবে কিন্তু পরে দিকে তারা বলেছে যে জ্ঞানবিজ্ঞান মানে মূলত যে চর্চাগুলো আছে এগুলোতে পার্টিসিপেন্ট করতে নতুন করে হওয়া দরকার তো এটা হইতে হলে কিভাবে হবে তার মধ্যে যে আমাদের যে কি আছে আমাদের যে আসলে পদ্ধতি আছে পদ্ধতি আমাদের টাকাই তো হবে তো এই কথা বলার কথা আছে আলাপগুলো করতে আছে যে আমরা সবসময় মুসলমানদের ইতিহাসে যেমন আছে যে জ্ঞানবিজ্ঞান আলাপ করে বিশেষ করে মানে খাস হওয়া করবেন যেগুলো সেখানে এতে যাদের আল হাজের কিন্তু তাদের কথা বলি তারা কিন্তু থেকে দুর্নীতির জায়গা থেকে ফালসাফা করছিলেন এবং সেটা আসল মুতাজালাদের কাছ থেকে আসে নবজে মাসুদ আমরা থিওরিক্যাল জায়গায় বলছে কালামি যারা কালামিরা যারা জোরের মধ্যে একই তো ইয়ে বলতে আমি সম্পর্কে এই ধারণা করে দিচ্ছি এবং সেই ধারণা অ্যাকসেপ্ট করার চেষ্টা করছি এবং আমি যে সরাসরি তাদের যে অনেক খুশি যাচ্ছে এটা তো সম্ভব না কারণ দেখা যাচ্ছে যে আমি তার সরাসরি বাস্তব সরাসরি তারা পাওয়া নাই ফলে তার লেখাগুলো প্রমাণিত হয়েছে আমরা একটা জিনিস খেয়াল করি যে আমি ধর্ম থেকে এসে বলতেছেন যে এখানে ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানে বুদ্ধিবৃত্তিকতা এবং মানুষের বুদ্ধিবৃত্তির যে ডেভেলপমেন্ট উন্নতি এটার চরমপর্যায়ে পৌঁছাটা হচ্ছে ধর্মের লক্ষ্য এবং উনি আমাদের বলেন যে আমাদের সিভিলাইজেশন ইসলামের পূর্বযুগের ধর্ম হচ্ছে ইসরায়েলি দেখা যাচ্ছে যে ঈসা আলাইহিস সালাম বা যিশু যখন আসলেন যিশুর খ্রিস্টানরা বলছে কি যে তার জন্মস্থান থেকে তাকে ট্রান্সপ্লান্ট করে দিয়েছে তার জন্য যদি কারণ যিশু যখন বড় হয় খ্রিস্টানদের দিকে বড়তে পারে তখন আমাদের এরকম মনে করো প্রতিটি জন্য না যদি আসলে ইয়ে মানুষ আমরা বা ইসলামের মানুষ মনে হয় যে এই খ্রিস্টান সম্ভবত তো এবং এটা শুধু অ্যান্টি ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজনে কি করতে হবে এটা করতে হবে ডিভাইন করতে হবে এই যে ন্যাচারাল হিস্ট্রি যে একটা ডেভিয়েশন ন্যাচারাল হিস্ট্রি ডেভিয়েশনকে ঢাকা দেওয়ার জন্য যে করতে হবে তাকে ডিভাইন করতে হবে তাকে বলা হচ্ছে মানে সান অফ গড যেটা আসলে বিবলিক্যালি কতটা শক্ত পাওয়া যায় না বাইবেল যেটা বারবার বলতেছে সান অফ ম্যান তো তার মধ্যে সান অফ গড তো আমি যেসব বলছি যে ইসলামী কোনো ব্যাপার নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসে ওই সময়টাতে জাদুবিদ্যা ঔষধবাণী নানা ধরনের তন্ত্রমন্ত্র যুগ ছিল কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এদের কোনো রেফারেন্স পাওয়া যায় এই এগুলা চর্চা করছেন বা এগুলা সাহিত্যের কখন ফলে এটা হচ্ছে যে আমরা যাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মানে উনি যুক্তির বাইরে একটা কাজ করতে পারেন ফলে সমাজের সাথে ধর্মকে ডিল করতে ধর্ম নিয়ে জীবনযাপন করা যায় এটা তো তার যুক্তিগত আছে এবং আমার শিক্ষা গেছে আমার এই
লাইনটা পাতি করতে ঠিক করে লেগে যায় তারা আমি তো ওদের লেখা লিখি বা অবশ্যই যাতে লেখা লিখি তারা সবসময় প্রতিশ্রুতি একজন মানুষ হিসেবে যুক্তিময় হিসেবে দেখার চেষ্টা করছে এবং কিভাবে তার জীবনের যে সাধনা সেই সাধনাকে বুঝে এবং মানুষ হিসেবে তাকে ঠিক করে তার জীবনের বাস্তবতার যোগ্যতা আছে কিনা বা কিভাবে মানুষ আমাদের আত্মীয় করে সেই কথা দেখার চেষ্টা করছে এবং অন্যান্য ইসলাম অন্যান্য সাংস্কৃতিক সম্পদ যেটা আমাদের ইসলামের ইয়ের মধ্যে দিয়ে একটা সিম্বলের ইসলামের একটা সুলভ সুযোগ আমাদেরকে বিপদ ধরে ওই বিষয়গুলো বা অনুশীলনের যে ব্যাপার চর্চা অনুশীলনের ব্যাপার এগুলো তো তারা বলছে যে না আসলে আচার ব্যাপার কোনো কিছু ব্যক্তিগত কিন্তু যেটা শিক্ষা সেটা হচ্ছে মানে চেতনাগতভাবে আসলে আমরা তো আসলে ইয়ের সাথে প্রতিযোগিতার সাথে মানুষের জ্ঞান ও শক্তি সাথে কানেক্টেড হচ্ছে এগুলো হচ্ছে মূল কথা এবং এই জায়গাগুলোতে আমরা দেখি যে যদি বাদ দেওয়া যায় এই সাহিত্যের যদি শৈলী এবং মানে পুরোপুরি অংশটা বাদ দেওয়া যায় তাহলে হচ্ছে আগে এবং সেটা কোনো বাস্তব হয় ফলে এদিকে আমরা আমাদের প্রতিযোগিতা আসলে যে সেটা শুধু আগে গ্রহণ করা যায় যে খুব ভালোভাবে গ্রহণ করছে সবাইকে ধন্যবাদ আমি এখানে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।